কি 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 বিভৎস ব্যাপার ভাবুন তো মশাই। হ্যাঁ হ্যাঁ, একেবারে একেবারে যাতা ব্যাপার। হ্যাঁ, জানলার কাছে বুঝলেন, জানলার কাছে তাকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে জানলার সঙ্গে বেঁধে রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আমি ভাবছি বাড়ির কেউ চিৎকার শুনলো না। কি হয়েছে ব্যাপারটা খুলে না বললে কি করে হবে বলুন তো? আশ্চর্য, আপনি বলতে চাইছেন ওইটুকু ঝামেলার জন্য আমি ওনাকে খুন করতে গেছি? বাবু, আপনি আমার ছেলেকে সন্দেহ করছেন বলে আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমার ছেলে কিন্তু এমন কাজ করতে পারে না। দরজা? কোন দরজা? কোন দরজার কথা বলছো বলো তো তুমি? এত সহজে ভুলে গেলে চলবে না। ব্যোমকেশ এখন মাঝে মাঝেই কি কারণে রাত জেগে থাকে তা বুঝতে পারি না। প্রথমত, তার হাতে এখন কোনো কেস নেই, আর দ্বিতীয়ত বৌঠান গিয়েছে বাপের বাড়ি। যদিও বাপের বাড়ি যাওয়ার পেছনে বৌঠানের কারণ রয়েছে। তার দাদার শরীর কিছুদিন আগে থেকে অসুস্থ, তাই সেখানেই সে কিছুদিন থাকবে বলে চিঠি পাঠিয়েছিল। এমনকি টেলিফোনেও এর মাঝে বৌঠানের সঙ্গে দুবার তার কথা হয়েছে, সেটা আমি বেশ ভালোভাবেই জানি। কিন্তু কাল রাতে যখন একবার উঠেছিলাম, তখন ব্যোমকেশের ঘরের দরজার কাছ থেকে যাওয়ার সময় যেন মনে হলো তার ঘরের আলো জ্বলছে। একবার দরজার কাছে গিয়ে কান পাতি ভাবলাম, কিন্তু তারপরে মনে হলো কি প্রয়োজন, থাক। তবে আজ সকালে যখন ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, কাল অত রাত পর্যন্ত কি করছিলে? তখন তো বেশ রাত হয়েছে, ঘড়িতে দেখলাম মনে হলো 2টো বাজে। এতক্ষণ জেগে কি করছিলে? অপরাধের মূল কিছু তথ্য আরোহণ করছিলাম। আসলে একটা পুরনো অপরাধ তত্ত্বের বই পড়ছিলাম। মাঝে মাঝে অপরাধ তত্ত্ব বড় জটিল বক্তব্য রাখে, বুঝলে। লেখক জানাচ্ছে মাঝে মাঝে কোনো মানুষ অকারণেই অপরাধ করে থাকতে পারে, নেহাত সেই অপরাধের স্বাদ আহরণ করার জন্য। তাই তিনি বলতে চাইছেন, মানুষের মস্তিষ্কের এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ এখনো হিংস্র। মানুষ একটা সমাজের বাঁধনে এবং নিয়ম কানুন এবং বিভিন্ন কিছুতে বাঁধা থাকে বলে তার সেই হিংস্র ভাব মস্তিষ্কের মধ্য থেকে বাইরে আসতে পারে না। কিন্তু কোনো কারণে যদি একভাবে সেই মস্তিষ্কের সেই অংশটিকে সে বারবার প্রবল চাপের মধ্যে ফেলতে থাকে, তাহলে সেই হিংস্র ভাব বাইরে আসতে পারে। অথচ মানুষ প্রচণ্ড বুদ্ধিমান, সেটা সহজে তাই বাইরের কেউ বুঝতে পারবে না। মাঝে মাঝে ব্যোমকেশের কথার কোনো কিছুই আমি বুঝে উঠতে পারি না। তবে এবার বুঝতে পারলাম কোনো একটা মানুষের অহেতুক অপরাধ করার কথাই সে বলছে। তাই বললাম, কিন্তু তুমি তো বলো সমস্ত কিছুর পেছনে একটা কারণ থাকে। সমস্ত অপরাধের পেছনে যেমন একটা কারণ থাকে, তেমন প্রত্যেকটা খুনের পেছনে থাকে একটা মোটিভ। আরও অনেক কিছুই থাকে, তবে প্রধান হলো মোটিভ। তাহলে তুমি কি করে বলছো অকারণে কেউ খুন করে? লেখক অকারণে বললেও আমি কিন্তু অকারণে বলছি না। যিনি কথাটা বলেছেন তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং অপরাধ তত্ত্ব সম্পর্কে তার বেশ জ্ঞান। তিনি অকারণে তেমন কথা বলবেন না। তবে আমার মনে হয় তিনি যা বলতে চেয়েছেন তাই একটু অন্যরকম বলতে চেয়েছেন। মাঝে মাঝে আবিষ্কারের নেশায় মানুষ অপরাধ করে ফেলতে পারে, অর্থাৎ এই অপরাধটা কিভাবে করা যায় কিংবা তার ফল কি হতে পারে, এই সমস্ত অন্বেষণ করতে গিয়ে মাঝে মাঝে অনেকে অপরাধী হয়ে উঠতে পারে। অপরাধ যে একটা আবিষ্কারের বিষয় কিংবা অন্বেষণের বিষয়, সেটা আমার জানা ছিল না। তাই ব্যোমকেশের মুখে এই কথাটা শুনে ভালোই লাগলো। আরও কিছু বলতে যাব এমন সময় পুটির মা এসে জানালো পুলিশবাবু এসেছে। পুলিশবাবু অর্থাৎ মিস্টার রায়। অগত্যা আমি আর ব্যোমকেশ বসার ঘরে গিয়ে বসলাম। একটু পরেই মিস্টার রায় ঘরে ঢুকে মাথার টুপিটা সামনে টেবিলের ওপর রেখে একরকম হাঁপাতে হাঁপাতেই বললেন, কি বিভৎস ব্যাপার ভাবুন তো মশাই। হ্যাঁ, একেবারে একেবারে যাতা ব্যাপার। হ্যাঁ,
জানলার কাছে, বুঝলেন, জানলার কাছে তাকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে জানলার সঙ্গে বেঁধে রেখে গেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি ভাবছি বাড়ির কেউ চিৎকার শুনলো না। কি হয়েছে? ব্যাপারটা খুলে না বললে কি করে হবে বলুন তো? আরে সেটা বলবো বলেই তো এলাম, তবে তারপরে কিন্তু আপনাদের আমার সঙ্গে যেতে হবে ওই রায়বাজারের কাছে। আজ সকালেই খবরটা পেয়ে যখন এই দুজন কনস্টেবল নিয়ে গিয়ে পৌঁছালাম, ততক্ষণে এই খবরটা চারপাশে ছড়িয়ে পড়েছে। মিস্টার হালদারের পুরো নাম অবনী হালদার। সে এলাকার বেশ নামকরা ব্যক্তি। তার কিসের যেন একটা ব্যবসা আছে, ওই যতদূর খবর পেয়েছিলাম ওই লোহা লক্করের ব্যবসা, পারিবারিক ব্যবসা। আজ সকালে তাকে ঘরের পেছনের দিকে ওই বড় জানলার কাছে পড়ে থাকতে দেখে প্রথমে কাগজের লোক সন্দেহ করে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু একটু ভেতরে ঢুকতে গলার কাছে দাগটা দেখতে পেয়ে বুঝতে পারে সে আর বেঁচে নেই। তারপরেই কাজের লোক রমা সবাইকে ডাকাডাকি করে। আপনি বলছেন লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছে? লাইলনের দড়িটা কি পাওয়া গেছে? আরে না ব্যোমকেশ বাবু, ওই লাইলনের দড়ি পাওয়া যায়নি। মাথাটা ওই সামনের দিকে ছিল, কিন্তু কে যেন তার দুটো হাত পিছনে গড়াদের সঙ্গে বেঁধে রেখে গিয়েছিল, যাতে মৃতদেহটা সেখানেই থাকে। হাত দুটো জানলার গড়াদের সঙ্গে বাঁধা। হ্যাঁ, ভাবতে পারছেন? আচ্ছা, তারপর? বাড়িতে তো লোক মাত্র 3 জন। মিস্টার হালদারের বিধবা বোন, মিস্টার হালদারের ভাই এবং তার স্ত্রী। শোনা যায় মিস্টার হালদারের চরিত্র খুব একটা ভালো ছিল না। তা ওই ব্যাপারটা আমি আশেপাশের লোকজনের কাছ থেকে জেরা করে তার চরিত্রের ব্যাপারে জানতে পেরেছি। চরিত্রটা মোটেই ভালো নয়। কেন? মিস্টার হালদারের চরিত্র নিয়ে আবার এমন কথা বলছেন কেন? মানে লোকটা এমনিতেই ছিল মদ্যপ, তার উপর ছিল জুয়ারি ধরনের। অনেক নেশাভান করত, বিভিন্ন স্ত্রীলোকের সাথে মেলামেশা স্বভাব তো ছিল তার। নিয়মিত রেসের মাঠে যেতেন, কারোর সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতেন না। ইদানিং নাকি বাড়িতে তার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকত। সবচেয়ে আশ্চর্যের কথা হলো কাল রাতের দিকে একবার তার স্ত্রীর সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কিন্তু একটা বেশ বিবাদের মতো হয়েছিল। আর এই মিস্টার হালদারের যে বিধবা বউ নিয়ে বাড়িতে থাকে বললেন, তার সাথে? তার সঙ্গে মিস্টার হালদারের সম্পর্ক বোধহয় ভালোই ছিল, কারণ সে তেমন কিছু বলেনি। তাছাড়া আজ প্রায় 3 বছর হলো মেয়েটি এখানে থাকছে। তার স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা তাকে আর সেখানে থাকতে দেয়নি। তখন তার দাদা এখানে আশ্রয় দেয়। তাই হয়তো দাদার প্রতি একটা দায়িত্ব আর ভালোবাসা ছিল। কোনো কিছু পাওয়া গেছে? সেই কারণেই তো আপনার কাছে এলাম। বাড়ির পেছনে, মানে জানলার কাছে, তাকে হাত বাঁধা অবস্থায় এবং গলায় দাগ থাকা অবস্থায় পাওয়া গেছে। সেই দরজার পেছনের দিকে পাওয়া গেছে একটা রুমাল। সেই রুমালে ক্লোরোফর্মের ট্রেস মিলেছে। তাছাড়া সেখানে পাওয়া গেছে একটা পেন। তবে ওই পেনটা নাকি ওই বাড়ির অনেকেই চেনে। রায়বাজার এলাকায় বিখ্যাত শিল্পী মিস্টার ঘোষালের কথা আপনি নিশ্চয়ই জানেন। ওই পেন নাকি সেই অঘোর ঘোষালের ছেলে বিনোদ ঘোষালের। মিস্টার রায়ের কথাগুলো শুনে আমি আর ব্যোমকেশ দুজনেই বোধহয় অবাক হয়েছিলাম। অঘোর ঘোষালের কথা আমরা শুনেছি, বিশিষ্ট শিল্পী, বাঁশি বাজানোয় তার জুড়ি মেলা ভার। তার ছেলে বিনোদ ঘোষালও বাঁশি বাজায়, তবে তেমন কিছু এখনো করে উঠতে পারেনি। কিন্তু সত্যি সত্যি কি তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে? ব্যোমকেশ আর দেরি করল না। পোশাক বদলে নিয়ে মিস্টার রায়ের সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম রায়বাজারের মিস্টার হালদারের বাড়ির উদ্দেশ্যে। আমি প্রথম দেখেছিলাম বাবুকে। আমি তো সকালবেলা বাবুর ঘরে যাই, বাবু ততক্ষণে উঠে পড়ে, কিন্তু কাল ওঠেনি। এমনিতেই দরজাখানা ভেতর থেকে বন্ধ থাকে। আমি দরজা দুবার ধাক্কা দিই, কিন্তু বাবু সাড়া দেয় না। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। বাবু আর নেই। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যেতেই হাতের ধাক্কায় দরজাটা খুলে যায়। 3 বারের বার ধাক্কা দিতে যে
আমি দেখি দরজা খোলাই ছিল। তার মানে সেদিন রাতে ঘরের দরজাটা কেউ বন্ধ করেনি। আচ্ছা, হালদার বাবু কি প্রত্যেক রাতে দরজা বন্ধ করে ঘুমাতেন? বাবুর একটু নেশা ছিল। রাতে যখন বাড়ি ফিরে আসতেন তখন তার অবস্থা মোটেই ভালো থাকতো না। নিজের ঘরেই খাওয়া দাওয়া করতেন। ওই নেশার জন্যই তো মায়ের সঙ্গে বাবুর ইদানিং ঝগড়া বন্ধই হতো না। বাবু নিজের ঘরে খাওয়া দাওয়া করলে বাসনপত্র নিয়ে আমি চলে যেতাম। তারপর বাবু নিজের হাতে দরজা বন্ধ করতেন আর আমায় প্রতিদিন বলতেন পরদিন সকালে কটার সময় ডেকে দিতে হবে। তার মানে কাল রাতেও তোমায় বলে দিয়েছিল আজ সকালে কটার সময় ডেকে দিতে হবে? বলেছিল আজ সকালে আমায় 7টার সময় ডেকে দিতে বলেছিল। কোথায় যেন বেরোনোর ছিল, আমি সেই মতো ডাকতে এসেছিলাম। ততক্ষণে মা উঠে পড়েছে, ছোটবাবুও উঠেছে। আমি ডাকাডাকি করে দেখি এই অবস্থা। জানলার সঙ্গে দুটো হাত যেন কেউ বেঁধে রেখে গেছে। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে। গলার কাছে তাকিয়ে দেখি গলার কাছে সামান্য রক্ত লেগে আছে। একটা দড়ির পাশে দাগও রয়েছে। দড়ির ফাঁসটা এমন ভাবে গলায় পড়েছে যে গলা থেকে রক্ত বেরিয়ে এসেছে। আচ্ছা, এই বাড়িতে হালদারের বিধবা বোন মাধবী হালদার থাকে বলে শুনেছি। সকালে তোমার ডাকাডাকিতে সে ঘর থেকে বেরিয়েছিল? ও, ছোট দিদিমণি তো বেরিয়েছিল আমার ডাকাডাকি শুনে। ছোট দিদিমণি উপর থেকে নেমে আসে। উপরের ঘরে ছোট দিদিমণি আর মা থাকে, নিচের ঘরে বড়বাবু আর ছোটবাবু। বাড়িতে এই নিয়ম, মেয়ে মানুষেরা উপরের ঘরে থাকে আর ছেলেরা থাকে নিচের ঘরে। চিৎকার শুনে উপর থেকে নেমে আসে আর পাশ থেকে বেরিয়ে আসে ছোট দাদাবাবু। তার সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে ব্যোমকেশ তাকে চলে যেতে বলল। এ বাড়িতে এসেই মিস্টার রায়কে কথাটা বলে দিয়েছিল ব্যোমকেশ। এক এক করে সে আলাদা করে সবার সঙ্গে কথা বলবে। প্রথমে কাজের লোকটাকে দিয়ে শুরু করল। রমা চলে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, কি মনে হচ্ছে বলো তো? যদি জানলার কাছ থেকে কেউ গলায় ফাঁস দিয়ে খুন করে থাকে তাহলে ঘরের দরজাটা খোলা ছিল কেন? আর আরও একটা ব্যাপার হলো, রাতের বেলা জানলার কাছে মিস্টার হালদার অমনভাবে যাবেনি বা কেন? যে কেউ তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে পারবে, আবার গলাতে ফাঁসও লাগাতে পারবে। অজিত, আমাকে একটু দেখতে দাও ব্যাপারটা। সবার সঙ্গে কথা বলে দেখা যাক, তারপরে না হয় এসব কিছু নিয়ে একটা ভাবা যাবে। এরপরে মিস্টার হালদারের স্ত্রী। আচ্ছা, তুমি একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করেছো? এরপরে ব্যোমকেশ আমায় একটা কথা বলল। সেটা শুনে আমি একটু অবাক হলেও বুঝতে পারলাম যে কথাটা প্রয়োজন, তাই ব্যোমকেশ আমায় সে কথাটা বলেছে। যে ঘরে আমরা বসেছি সেটা এক ধরনের একটা ঘর, যে ঘরে মিস্টার হালদারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই ঘরটার জানলার কাছেই তার মৃতদেহ পড়েছিল। আমরা এসে মৃতদেহ দেখেছি। দুটো চোখ খোলা, বিস্ফারিত, ফ্যাকাশে মুখের একপাশ থেকে রক্ত বেরিয়ে এসেছে। মাথাটা সামান্য সামনের দিকে ঝুঁকে রয়েছে। হাতের বাঁধনটা তখনও ছিল। ব্যোমকেশ পরীক্ষা করে যাওয়ার পরে মিস্টার রায় খুব সাবধানে হাতের বাঁধন খুলে তারপর মৃতদেহ নিয়ে যায় পোস্টমর্টেমের জন্য। ব্যোমকেশ মৃতদেহ দেখে কিন্তু একটা কথাও বলেনি, অথচ বুঝতে পেরেছিলাম গভীরভাবে সে সব কিছু লক্ষ্য করে চলেছিল। মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার সময় শুধু মিস্টার রায়ের উদ্দেশ্যে একটা কথাই বলেছিল, আচ্ছা, মৃতদেহটা কি ঠিক এখানেই ছিল তো? মানে এই জানলার ধারে হাত দুটো বাঁধা অবস্থায়? আপনি নিশ্চিত? হ্যাঁ, বলবো এই কারণেই, কারণ মৃতদেহ প্রথম দেখেছে রমা। তারপর টেলিফোন পেয়ে আমরা এখানে এসে তো সেটাই দেখেছি। কেন জানি না মনে হলো ব্যোমকেশ কি যেন একটা সন্দেহ করছে। তারপর ভালো করে জানলার গড়াদের দিকটায় কি যেন লক্ষ্য করল। তারপর মিস্টার রায়কে বলে দিল এক এক করে সবাইকে পাঠাতে, সে আলাদা আলাদা করে সবার সঙ্গে কথা বলবে। এরপরে মিস্টার হালদারের স্ত্রী এসে ঘরে ঢুকলেন। ফ্যাকাশে মুখ, চোখের কোণে জল বোঝাই যায়।
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছেন ভদ্রমহিলা। সামনের চেয়ারে বসতেই ব্যোমকেশ নরম সুর করে বলল, দেখুন, আমি বুঝতে পারছি এই সময় আপনার পক্ষে এই সমস্ত কথা বলাটা বড্ড কঠিন, কিন্তু যদি আপনার কাছ থেকে আমরা জানতে না পারি তাহলে যে এই কাজটা করেছে তাকে ধরতে পারবো না। কোনো লাভ হবে না ব্যোমকেশবাবু, আপনাকে তো আমি চিনি, আপনার কথা আমি আগেও শুনেছি। আপনি সর্বদা সত্যিকে উদ্ঘাটন করে অপরাধীকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনি কাউকে ধরতে পারবেন বলে তো আমার মনে হচ্ছে না, কারণ ওনার অনেক শত্রু সংখ্যা ছিল। কারোর সঙ্গে একেবারেই উনি ভালো ব্যবহার করতেন না। বাড়ির লোকদের কথা না হয় বাদই দিলাম, নেশা, জুয়া খেলা, রেসের মাঠে যাওয়া, এমনকি স্ত্রী সঙ্গ, এমন কোনো বদসঙ্গ নেই যেটা ওনার ছিল না। এমন মানুষের শত্রু সংখ্যা কি করে কম হবে বলুন তো ব্যোমকেশবাবু? দেখুন মিসেস হালদার, আইনের চোখে অপরাধী যত খারাপই হোক না কেন, আইনের চোখে অপরাধটা কিন্তু অপরাধী হয়। যে কোনো রকম অপরাধীকে শাস্তি দেওয়ার একমাত্র যোগ্যতা আইনের আছে। কোনো মানুষকে এইভাবে কোনো কিছুর জন্য শাস্তি দিতে পারে না। আমি ঠিক বলতে পারবো না, তবে কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল কিছু একটা হবে। বিশেষ করে যেদিন বাড়ির পিছনের বাগান গাছটাতে মাধবীর সঙ্গে ওই ছেলেটাকে উনি দেখতে পেয়ে দুজনকে বকাঝকা করেছিলেন, ছেলেটার গায়ে তো হাতও তুলেছিলেন। সেদিন ওই ছেলেটা বলেছিল তো সব, কি যেন নাম ছেলেটার, বিনোদ ঘোষাল। আমি চমকে উঠলাম। এই অঘোর ঘোষালের ছেলে বিনোদ ঘোষাল, যাকে পাওয়া গেছে বাড়ির পেছনে জানলার কাছে। কি হয়েছিল সেদিন? আমি ঠিক জানি না। সেদিন সন্ধ্যের দিকে হঠাৎই একটা চিৎকার শুনে আমি রান্নাঘরের কাছ থেকে বেরিয়ে আসি। রান্নাঘরে কাজের মেয়েটির সঙ্গে আমার রান্নার কাজে সাহায্য করছিলাম। তারপরে দেখি আলো নিয়ে পেছনের দিকে যাচ্ছে রমা আর ঠাকুরপো। আমিও গেলাম। তখনই দেখি কাঁদতে কাঁদতে মাধুরী ছুটে আসছে। তারপর দেখি ওনার সঙ্গে ওই বিনোদ নামের ছেলেটির সাথে কথা কাটাকাটি হচ্ছে। উনি ছেলেটাকে একটা চড়ও মারলেন। ছেলেটা তারপর কেমন একটা রাগি রাগি গলায় বলে উঠল, আমার গায়ে হাত দিয়ে কাজটা ভালো করলেন না কিন্তু আপনি, এর ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে। তারপর আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলেটা এমন ভাবে তাকিয়ে কথাগুলো বলছিল, ওই পেছনের দিকে দরজা দিয়ে চলে গেল। উনি এসে মাধবীর ঘরের দরজায় বারবার ধাক্কা দিলেন, কিন্তু মাধবী দরজা খুলল না। তারপর আমরা সবাই মিলে কোনো রকমে শান্ত করে তুললাম। কিন্তু এত রাতের বেলা মাধবীর সঙ্গে ওই বিনোদ দেখা করতে এসেছিল কেন? এই প্রশ্নে বোধহয় মিসেস হালদার একটু থতমত খেলেন। একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে চাপা গলায় আস্তে আস্তে বললেন, আসলে মাধবীর সঙ্গে ওই বিনোদের সম্পর্কটা আগেই ছিল। বিয়ের পর মাধবী এই বিষয়ে আমাকে বলেও ছিল, কিন্তু একরকম জোর করেই উনি আর ওনার ভাই মিলে মাধবীকে বিয়েটা দেয় অন্য জায়গায়। কিন্তু মেয়েটার ভাগ্য, 1 বছরের মাথায় স্বামীটা মারা যায়। ওকে আর সেখানে থাকতে দিল না, এখানে এসে রইল। তারপর থেকে ছেলেটার সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করত। আমি জানতাম, এমনকি ঠাকুরপোও জানতো, কিন্তু তেমন কিছু কখনো বলতো না। কিন্তু সেদিন উনি বোধহয়... তার মানে আপনি বলতে চাইছেন মাধবীর সঙ্গে ওই বিনোদ ঘোষালের সম্পর্কের ব্যাপারটা আপনার বাড়িতে সকলে জানলেও মিস্টার হালদার জানতেন না, এবং মিস্টার হালদার সেদিন জানতে পারায় এবং হাতে নাতে ধরা পড়ায় সমস্যা হয়েছিল, এবং সেদিন বিনোদ হালদার মিস্টার হালদারকে শাসিয়েছিল তাকে খুন করবে বলে। মিসেস হালদার মুখে কোনো কথা বললেন না। ব্যোমকেশ বলল, কিন্তু আর কারোর কথা আপনার মনে পড়ে? মানে আর কেউ তাকে খুন করে থাকতে পারে? আপনি বলতে চাইছেন তার অনেক শত্রু রয়েছে, কিন্তু আপনি জানেন এমন শত্রু আর কেউ? এর চেয়ে বেশি আর কিছু মিসেস হালদার বলতে পারলেন না। একসময় মিস্টার হালদারের ছোট ভাই শীর্ষেন্দু হালদার ঘরে এলো। তার মুখটা কেমন যেন বিরক্ত মাখা। চেয়ারে বসে প্রথমে বলল, দেখুন, আজ সকালে পুলিশ একবার জেরা করেছে, তারপরেও আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এমনিতেই পুলিশ দাদাকে নিয়ে গেছে, ওদিকে কত সময় যে লাগবে সেটাও তো বুঝতে পারছি না। বাইরেও তার উপর এমন অবস্থা। আচ্ছা, এই সময় যদি আপনাদের সঙ্গে কথা না বলি তাহলে কি পরে সমস্যা হবে? আচ্ছা, মৃত্যুর আগের দিন রাতে আপনার সঙ্গে আপনার দাদার একটা
ঝামেলা হয়েছিল বলে শুনেছিলাম। সেটা ঠিক কিরকম? আশ্চর্য, আপনি বলতে চাইছেন ওইটুকু ঝামেলার জন্য আমি ওনাকে খুন করতে গেছি? খুন করার কথা আমি একবারও বলিনি। আমি শুধু জিজ্ঞাসা করেছি ঝামেলাটা কি নিয়ে হয়েছিল। সেদিন দাদা একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। এমনিতে ইদানিং দাদার সমস্ত কিছুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। অতিরিক্ত মদ্যপান, বাড়ি ফিরে ঝামেলা, এসব কিছু তো লেগেই ছিল। আসলে আমাদের বাড়ির সমস্ত ব্যাপার বাড়ির মধ্যেই থাকতো। বুঝতেই পারছেন দাদার ব্যবসাটা বেশ বড়, তাই বাড়ির কোনো সমস্যা বাইরে বের হলে দাদার সমস্যা হতে পারে। আর ব্যবসাটা যেহেতু পারিবারিক, তাই সেটা সমস্যার কারণ হবে। তাই আমরা বাড়ির ব্যাপার কখনোই বাড়ির বাইরে বার করতাম না। এমনকি আমাদের কাজের লোক রমা এবং রান্নার মহিলাটিও আমাদের এই দিকটা খেয়াল রাখত। কিন্তু সেই দিন দাদা বৌদির গায়ে হাত দিয়েছিল, এবং সেটা যাতে বাড়াবাড়ির পর্যায়ে চলে না যায় তাই জন্যেই আমি মাঝখানে এসেছিলাম। তবে সেদিন রাতে... দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কি করছো? বৌদির গায়ে হাত তুলছো তুমি শেষে? শীর্ষেন্দু, আমার সামনে থেকে সরে যাও। আমায় প্রশ্ন করা, আমার মুখে মুখে উত্তর দেওয়া, আজ আমি আর অপেক্ষায় থাকবো না। এই বেল্ট দিয়ে যদি আমি ওকে আজ না মারি, তাহলে আমার নাম অবনী হালদার নয়। পাগল হয়ে গেছো তুমি। দিনে দিনে তুমি বাড়াবাড়ি করে ফেলছো দাদা। অতিরিক্ত মদ খেয়ে শরীরটাও খারাপ করবে, আর তার সঙ্গে বাড়ির কাউকে শান্তিতে থাকতেও দেবে না। শুধুমাত্র তোমার জন্যই এই সমস্ত কিছু হয়েছে। তোমার জেদের জন্য প্রথমে মাধবীর সঙ্গে এমন হলো, আর এখন তুমি... আমার জন্য এমন হলো? তুই কি চেয়েছিলি? আমার বোনের সঙ্গে ওই ভব ঘুরে বাঁশি বাজিয়ে বেড়ানো ছেলেটার বিয়ে হোক? ওর ভাগ্যে এটাই ছিল, তাই এটাই হয়েছে। না দাদা, আজকে বলতে বাধ্য হচ্ছি, ওর ভাগ্যে এমনটা ছিল না। সমস্তটাই তোমার জন্য হয়েছে, তোমার জন্য শুধু। আর একটা কথা কি জানো তো, মাধবীর স্বামীর যে... সেদিন কাল ঝগড়াটা অনেক বড়ই হয়েছিল। দাদার প্রতি আমার অনেক দিনের অনেকটা রাগ জমা ছিল। সেটা সেদিন সবার সামনেই উগড়ে দিয়েছিলাম। আসলে দাদার জেদের জন্যই তো মাধবীর সঙ্গে এমনটা হলো, তাই জন্যে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আপনি সবটাই জানতেন, তাই না? আপনার বোনের সঙ্গে ওই বিনোদের বর্তমানে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের বিরুদ্ধে আমি কখনোই ছিলাম না। আমার বৌদিও ছিল না। শুধুমাত্র দাদার জেদের জন্যই ওদের দুজনকে আলাদা করা হয়েছিল। কিন্তু 1 বছরের মাথায় মাধবীর স্বামী মারা যাবার পেছনেও কিন্তু দাদার একটা হাত রয়েছে। সরাসরি না হলেও যে রয়েছে, এটা আমি একাই জানতাম। সেদিন সেটা আমি বাড়ির সবাইকেই বলেছিলাম। এই কথায় ব্যোমকেশ কিছুক্ষণ স্থির হয়ে রইল। শীর্ষেন্দুবাবু আবার বললেন, এখন দাদার খুনের পেছনে যেই থাকুক না কেন, আমি চাই আপনি সেটা খুঁজে বার করুন। দাদা যতই খারাপ হোক না কেন, দিন শেষে সে তো আমারই দাদা, আমার নিজের রক্তের সম্পর্ক। এভাবে কেউ তাকে খুন করবে সেটা তো আমি আর চুপ করে মেনে নেব না। পুলিশ পুলিশের মতন কাজ করুক, আপনি আপনার মতন কাজ করুন। আপনার কথা আমি শুনেছি। আপনি যে কাজে হাত দেন সেই কাজ যে সম্পূর্ণ করতে পারেন তা আমার ভালো মতোই জানা আছে। তার জন্য আপনার আলাদা করে যা পারিশ্রমিক লাগবে তা আমি আপনাকে দিতে রাজি আছি। কিন্তু যত দ্রুত সম্ভব আপনি আমার দাদার অপরাধীকে খুঁজে বার করুন। এরপর পালা এলো সর্বশেষ এবং প্রধান মাধবী হালদারের জবানবন্দির। এখানে বলে রাখা ভালো, এর আগে রান্নার মহিলাদের সঙ্গে সামান্য কথাবার্তা হয়েছে, তবে তিনি তেমন কিছুই জানেন না। তাছাড়া 2 দিন ধরে তার শরীর অসুস্থ ছিল। একরকম ঘুমিয়েই তিনি 2 দিন কাটিয়েছেন। এমনকি আজ সকালে যখন পুলিশ বাড়িতে আসে, তখনও তিনি দুর্বলতার জন্য বিছানা ছাড়তে পারেননি। মাধবী হালদার যখন এসে পৌঁছল, তখন আমি বুঝতে পারলাম কেন বিনোদ ঘোষালের সঙ্গে মাধবী হালদারের এমন একটা সম্পর্ক রয়েছে। ভদ্র মহিলা যে বিধবা, সেটা তাকে দেখে মনে হবে একমাত্র তার পরনের কাপড় দেখে। কালো পাড়ের সাদা শাড়ি ছাড়া তার কোনো কিছুতেই মনে হবে না যে তিনি বিধবা। তিনি চেয়ারে এসে বসলেন। ব্যোমকেশ বলল, শুনেছি পুলিশ জানালার পেছন থেকে বিনোদবাবুর একটা পেন খুঁজে পেয়েছে। এমনকি যে রুমালের মধ্যে ক্লোরোফর্ম লেগে রয়েছে সেটাও নাকি বিনোদবাবুর নিজের রুমাল বলেই পুলিশের সন্দেহ হচ্ছে। এ বিষয়ে আপনার কোন মতামত? এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যেদিন দাদার সঙ্গে শেষবার অনেক ঝামেলা হলো,
তারপর কিন্তু তার সাথে আমার আর কোনো কথাবার্তা হয়নি। তাই এসব কি করে হলো আর কখন হলো আমি বলতে পারবো না। তার মানে সেদিন আপনার দাদার সঙ্গে বলতে গেলে এবাড়ির সকলেরই ঝামেলা হয়েছিল। আপনার বৌদির এবং আপনার ছোট দাদার, অর্থাৎ তিনজনেরই সেদিন রাতে তার সাথে ঝামেলা হয়েছিল। এবং সবচেয়ে বড় শত্রু অর্থাৎ বিনোদবাবু তো তার আগেই তার শত্রু হয়ে উঠেছিল। দেখুন, দাদার ওপর আমার রাগ কখনোই ছিল না। যা হয়েছে তাতে দাদার কিংবা আমার কারোরই কোনো দোষ নেই। তাই আমি সবকিছুই মেনে নিয়েছিলাম। আর বিনোদের সঙ্গে আমার সম্পর্কটা অনেক আগে থেকেই ছিল। তাছাড়া এখানে চলে আসার পরে প্রথম 1-2 বছর আমি বিনোদকে সরিয়ে রাখলেও পরে কিন্তু কথা বলতে বলতে মাধবী মাথা নিচু করল। ব্যোমকেশ আর আমি বোধহয় যা বোঝার তা বুঝতে পেরেছিলাম। তাই ব্যোমকেশ বলল, বেশ বেশ বেশ, প্রয়োজন হলে আপনার সাথে আমরা আবার পরে কথা বলবো। তবে একটা কথা, এর মধ্যে আপনারা বাড়ির কেউ বাড়ি থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আর এই বিনোদবাবুকে কোথায় পাওয়া যাবে, তার সঙ্গে কথা বলবো কি করে, আপনার কোনো ধারণা আছে? মিস্টার হালদারের বাড়ি থেকে আমরা যখন বেরিয়ে এলাম তখন মিস্টার রায় আমাদের সঙ্গেই রয়েছে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য চলে গেছে। মিস্টার রায় বললেন, কথা বলে কিছু বুঝতে পারলেন ব্যোমকেশ বাবু? যদি এবারের 3 জন মিলে মিস্টার হালদারকে খুন করে থাকে তাহলে তাতেও কোনো কারণে আশ্চর্য হব না। কিন্তু সমস্যাটা হলো ওই জানালার বাইরে খুঁজে পাওয়া বিনোদের পেন এবং তার রুমালটা, ওটা ওখানে এলো কোথা থেকে? আমি কিন্তু একটা সহজ সমাধান দেখতে পাচ্ছি। দেখো, ওই ঘটনার কয়েকদিন আগে মিস্টার হালদারের সঙ্গে বিনোদের একটা ঝামেলা হয় এবং বিনোদ তাকে হুমকি দিয়েছিল দেখে নেওয়ার জন্য। হতেই পারে সেদিন রাতে কোনোভাবে ওই বিনোদ ওই বাড়িতে গিয়ে পৌঁছে তারপর তাকে খুন করে, আর পালাবার সময় কোনোভাবে পেনটা তার পকেট থেকে পড়ে গিয়েছিল। মিস্টার রায়, আপনি এই বিনোদ ঘোষালকে একবার জেরা করে দেখুন সে কি বলে। সেদিনের মতো আমরা বাড়িতে ফিরে এলাম। মিস্টার রায় বিনোদ ঘোষালকে জেরা করল, কিন্তু জেরার মুখে বিনোদ ঘোষাল কিন্তু আশ্চর্য কথা বলল। সেদিন সন্ধ্যের দিকে মিস্টার রায় টেলিফোন করে ব্যোমকেশকে সমস্ত কথা জানালেন। সন্ধ্যার সময় আমি আর ব্যোমকেশ বসেছি কেসের ব্যাপার নিয়ে কথা বলতে। এমন সময় টেলিফোন এলো। কথা শেষ করে ব্যোমকেশ সামনের চেয়ারে বসে বলল, অজিত, মিস্টার রায় একটা খবর জানিয়েছেন। এই খবরটা যদি তুমি শোনো তাহলে মনে হয় তুমি আনন্দিত হবে, কারণ তুমি কিন্তু সন্দেহ করেছিলে যে বিনোদ ঘোষাল কাজটা করেছে। কি খবর? কথা মতো মিস্টার হালদারের বাড়ি থেকে বেরিয়ে বিনোদ ঘোষালের খোঁজ করা হয়, কিন্তু বিনোদ ঘোষালকে পাওয়া যায় তার বাড়িতেই। পুলিশের জেরায় সে কিন্তু কোনো রকম তথ্য দেয়নি, এবং তার পেনটা কি করে ওখানে গেল এবং তার ওই ব্যবহার করা রুমালের মধ্যে ক্লোরোফর্ম কিভাবে লাগলো, এই সমস্ত তথ্যের কিন্তু কোনো ব্যাখ্যা পুলিশকে দিতে পারেনি। তবে বিনোদ ঘোষালের বাবা জানিয়েছে বিনোদ সেদিন রাতে তারই কোনো এক বন্ধুর বাড়িতে ছিল, এবং পুলিশ সেই মতো সেখানে গিয়ে জানতে পারে সে সেইখানে থাকলেও রাতের বেলা কি একটা কারণে একবার বাইরে বেরিয়েছিল। কিন্তু কেন বেরিয়েছিল, কোথায় গিয়েছিল, সেই ব্যাপারে বিনোদ ঘোষাল নিজে কিন্তু কোনো কিছু এখনো বলছে না। আমি তো আগেই বলেছিলাম এই সমস্ত কিছুর পেছনে রয়েছে ওই বিনোদ ঘোষাল। নিজেই দুটো প্রমাণ পাওয়ার পরেও যে কেন তুমি বিশ্বাস করছো না, ব্যাপারটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা তো জলের মতো সহজ একটা ব্যাপার। ওইখানেই আমার খটকা লাগছে। কেসটা সত্যি জলের মতো সহজ। মনে করো বিনোদ ঘোষালের পেনটা জানালার পেছনে পড়ে গেল, সেটা না হয় স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিনোদ ঘোষালের রুমালটা ওইখানে পড়ে থাকবে কেন? বিশেষ করে যে রুমালে সেই ক্লোরোফর্ম মাখানো ছিল সেই রুমালটা এত সহজে সে ওখানে রেখে দিয়ে যাবে? রুমালটা ওখানে রেখে দেওয়া আর পুলিশকে নিজের ঠিকানা বলে দেওয়া, দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ না? আরে তুমি বুঝতে পারছো না, খুনের সময় অত কিছু মাথায় থাকে না।
আবেগের বশে কিংবা রাগের মাথায় যারা খুন করে তারা যে এত কিছু ভাবে না সে কথা তো তুমি ভালোভাবে জানো। আমার তো মনে হয় বিনোদ ঘোষাল খুনটা আগের মতো ভেবেই করেছে। সেদিন রাতে কোনোভাবে সে আবার ওখানে এসেছিল আর তখনই সে কাজটা করে। কাজটা কিভাবে হয়েছিল সেটা যদি আমায় একটু বলো। দেখো, সেদিন রাতের বেলা বিনোদ ঘোষাল রাগের মাথায় ফিরে এসেছিল মিস্টার হালদারের বাড়িতে। সে জানতো মিস্টার হালদার ওই ঘরে ঘুমোতে যায়। হয়তো রাতের বেলা নেশার ঘরে এসে কোনো কারণে জানলার কাছে গিয়েছিল, এমনটা তো হতেই পারে, তাই না? যে খোলা জানলার কাছে দাঁড়িয়ে কিছু করছিলেন সেই সময় বিনোদ ঘোষাল সেখানে চলে আসে। ব্যাপারটা একটু আমাদের ধরে নিতেই হবে। তারপরেই গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করা এবং তারপরে তার হাত বেঁধে রাখা পেছনে গরাদের সঙ্গে। এই কাজগুলো করার সময় কোনোভাবে তার পকেট থেকে তার পেনটা পড়ে গিয়েছিল। তুমি তো নিজেই বলেছো মিস্টার রায় বিনোদ ঘোষালের বাবা এবং তার বন্ধুদের কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চিন্ত করেছেন যে ওই পেনটা বিনোদ ঘোষাল সবসময় তার সঙ্গে রাখত। তাহলে তো 2 2 4 হয়েই যাচ্ছে ব্যোমকেশ। শুধুমাত্র কিভাবে বিনোদ ঘোষাল মিস্টার হালদারকে জানলার কাছে ওই সময় পেয়ে গেল সেটা নিয়েই তোমার প্রশ্ন থাকতেই পারে। কিন্তু হতে পারে সেই সময় কোনোভাবে মিস্টার হালদার জানলার কাছে গিয়েছিল। তুমি বুঝতে পারছো না অজিত, তুমি বুঝতে পারছো না। কোনোভাবে জানালার কাছে মিস্টার হালদার গিয়েছিল এটা কোনো প্রমাণ নয়। এই সূত্র ধরে আমরা এগোতে পারবো না। আর সবচেয়ে বড় একটা ব্যাপার কিন্তু তুমি ভুলে যাচ্ছ, ওই দরজাটা। ব্যোমকেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। বললাম, দরজা? কোন দরজা? কোন দরজার কথা বলছো বলো তো তুমি? এত সহজে ভুলে গেলে চলবে না। দেখো, আমার যতদূর মনে হয় বিনোদ ঘোষাল বাদে ওই বাড়ির 3 জনের মধ্যে অন্য কেউ কাজটা করেছে। আর না হলে এমন কেউ কাজটা করেছে যার সঙ্গে বিনোদ ঘোষালের সেদিন রাতে দেখা হয়েছিল। কিন্তু সমস্যাটা হলো বিনোদ ঘোষাল যাকে বাঁচাতে চাইছে সে কে এবং কেন তাকে বাঁচাতে চাইছে। ব্যোমকেশের কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পারছিলাম সে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে ভাবছে। ব্যোমকেশের ভাবনা আর আমার ভাবনার মধ্যে যে মাঝে মাঝে ফারাক থেকে যায় সেটা আমি ভালোভাবেই জানি। হয়তো সে এমন কিছু একটা দেখতে পেল যেটা আমি দেখতে পাইনি। তাছাড়া আমি শুধু অনুমান করেছি বিনোদ ঘোষাল খুনটা করেছে। সত্যি তো তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ আমার হাতে নেই। কিন্তু মিস্টার রায়ের তল্লাশিতে যে কয়েকটা তথ্য উঠে এসেছে তাতে বিনোদ ঘোষাল যে নিরপরাধ নয় সেই কথাটাই তার পক্ষে খাটে। তবে মিস্টার রায়ের কথা শুনে আমি একটু খুশি হয়েছিলাম। ব্যোমকেশকে যেন একটু বেশি চিন্তিত বলে মনে হচ্ছিল। পরদিন সকালে যখন ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে সবেমাত্র মুদ্রা জপ করছি এমন সময় টেলিফোনটা বাজল। ব্যোমকেশের ঘরে এসে দেখি ব্যোমকেশ নেই। একান্ত বাধ্য হয়ে যখন টেলিফোনটা ধরলাম তখন দেখলাম অপর প্রান্ত থেকে টেলিফোন করছেন প্রখ্যাত বাচিক শিল্পী সেই অঘোর ঘোষাল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনি আমার ছেলেকে সন্দেহ করছেন বলে আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমার ছেলে কিন্তু এমন কাজ করতে পারে না। আসলে আমি ব্যোমকেশ নই, আমি ব্যোমকেশের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আপনি যদি পরে একবার টেলিফোন করেন কিংবা ব্যোমকেশ এলে আমি আপনাকে টেলিফোন করতে বলবো। অপর প্রান্ত থেকে সামান্য কিছু সময় নীরবতা শোনা গেল। কোনো এক পাশ থেকে কে একজন কি বলছে শোনা গেল, কোনো একটা মহিলার কণ্ঠস্বর। তারপরে ভদ্রলোক আবার বললেন, আপনি তো অজিত বাবু, ব্যোমকেশ বক্সির সহকারী আপনি। তাহলে আপনাকেই বলছি, বিশ্বাস করুন, আমার ছেলে এমন কাজ কিন্তু করতে পারে না। আমার ছেলের সঙ্গে যে ওই মেয়েটির একটা সম্পর্ক ছিল তা আমি আগেও জানতাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম সমস্তটাই ভালোভাবে ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই যে মেয়েটার এমন ভাবে বিয়ে হয়ে গেল, তারপরও ভেবেছিলাম যে আমার ছেলেটা হয়তো সবকিছু বুঝতে পারবে, কিন্তু এমন কাজ যে করবে তাতে আমি সত্যিই লজ্জিত। বুঝতেই পারছেন এই সমস্ত ব্যাপার বাইরে বেরিয়ে এলে আমার কতটা অপমান হবে। এসব একপাশে সরিয়ে রাখলেও আমার ছেলেকে তো আমায় বাঁচাতে হবে।
কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে বলে বলছি না, ও এমন কাজ করতে পারে না, ও কাউকে খুন করতে পারে না। দেখুন, যেদিন মিস্টার হালদার মারা যান তার কয়েকদিন আগে কিন্তু আপনার ছেলে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এমনকি তার প্রত্যক্ষ সাক্ষী ওই বাড়ির 4 জন রয়েছে। আপনার কথা যদি আমি মেনেও নিই, তাহলেও কিন্তু সেই 4 জনের সাক্ষীতে আপনার ছেলের সমস্যা হতে পারে। তাছাড়া আপনার ছেলে পুলিশের কাছে কোনো কিছুই বলছে না, এতে তোর বিপদ বাড়বে। দেখুন, আমার মনে হয় আমার ছেলে চুপ করে আছে কারণ সে কিছু একটা লুকিয়ে রাখতে চাইছে। সে চাইছে না কেউ বিপদে পড়ুক। আমার ছেলেকে তো আমি চিনি, আর রাগের মাথায় হয়তো সে অনেক কথা বলেছে। কারণ মিস্টার হালদারের জন্য আমার ছেলে আর মিস্টার হালদারের বোনের জীবনের যে কয়েকটা সমস্যা হয়েছে, তার সবকিছুর জন্য দায়ী ওই ভদ্রলোক নিজেই। তবে ভদ্রলোক এখন মারা গেছেন, তার বিষয়ে খারাপ কোনো কথা বলাটা হয়তো উচিত হবে না। তবু আমি বলছি, আমার ছেলে এমন কাজ করতে পারে না। তারপরেই পাশ থেকে আবার কে যেন কি একটা বলল। ভদ্রলোক আবার বললেন, দেখুন, আপনি ব্যোমকেশ বাবুকে একটু বুঝিয়ে বলবেন। তেমন হলে আজ না হয় কাল ওনার কাছে এসে একবার ওনার সঙ্গে কথা বলবো। আপনি একটু কথা বলে রাখবেন দয়া করে। এরপর টেলিফোনটা রেখে দিলাম। বেশ ভাবনায় পড়ে গেলাম। ব্যোমকেশ এমন একটা কথাই বলছিল যে তার মনে হয়েছে বিনোদ ঘোষাল কাউকে একটা বাঁচাবার চেষ্টা করছে, আর তার বাবা নিজে ফোন করে আমায় এমন একটা কথা বলছে। যদিও তার ছেলেকে বাঁচানোর জন্য তিনি এমন কথা বলেই থাকেন, কিন্তু এই ভদ্রলোকের ব্যাপারে যতদূর শুনেছি, ভদ্রলোক বেশ ভালো মানুষ। তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে? তাহলে কি বিনোদ ঘোষাল অপরাধী নয়? এই অপরাধের পেছনে অন্য কারোর হাত আছে? কিন্তু তাহলে বিনোদ ঘোষাল চুপ করে আছে কেন? জেনে শুনে কেউ অপরাধের খাড়া নিজের মাথায় নেমে আনতে দেবে কেন? ব্যোমকেশ এলো সেদিন বিকেলের দিকে, আর ব্যোমকেশের মুখে তখন কিন্তু আর আগের মতন সেই চিন্তার ভাবটা নেই। তার মুখ বেশ হাসি খুশি আর মন প্রফুল্ল। চিন্তা ছেড়ে দিয়ে বেশ ছন্দবদ্ধ গতিতে উপরে উঠে আসছিল। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়ে কঠিন স্বরে বললাম, যেই হাতে একটা কেস ভালো মতো এলো, অমনি উনি আমায় না জানিয়ে এখানে ওখানে যাওয়া শুরু করে দিলেন। কি ব্যাপার বলো তো, কোথায় গিয়েছিলে? এখন কিছু বলবো না, কাল সকালে তোমায় সমস্ত কথা বলবো। কাল সকালে আমাদের একবার মিস্টার হালদারের বাড়িতে যেতে হবে, সেখানেই সমস্ত কথা তুমি জানতে পারবে। আবার কাল কেন? আজকেই বলো। আজকে যদি এখানে বলো তাহলেই তো হয়। না অজিত, কাল সকালে মিস্টার হালদারের বাড়িতে সবার সামনে আসল অপরাধীকে সেটা আমি বলবো। আশা করি সেখানে জানতে তোমার অসুবিধে হবে না, একটা রাতের তো ব্যাপার। তারপরে ব্যোমকেশকে বললাম সেই বিখ্যাত শিল্পী অঘোর ঘোষালের কথা। ব্যোমকেশের একটু পরেই বোধ হয় অঘোরবাবুর সঙ্গে একবার কথা বলেও নিয়েছিলেন। সে ব্যাপারে আমি তেমন কিছু জানি না, তবে গোটা রাত মাঝে মাঝেই চিন্তায় পড়লাম, আসলে অপরাধী কে? বিনোদ ঘোষাল নাকি ওই বাড়ির 3 জনের মধ্যে একজন? শীর্ষেন্দু হালদার, মাধবী হালদার, নাকি মিস্টার হালদারের স্ত্রী লাবণ্য হালদার? পরদিন যথাসময় মিস্টার রায় এসে আমাদেরকে নিয়ে গেলেন মিস্টার হালদারের বাড়িতে। আমি তো এটাই বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, আপনি যখন বুঝতেই পেরেছেন কাজটা কে করেছে, তাহলে তার কথা বলে দিচ্ছেন না কেন? এভাবে শুধু শুধু অপেক্ষা করাবার তো কোনো মানে হয় না। সামান্য একটু অপেক্ষা যে করতেই হবে। একজন আসবে, সে না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আমায় ক্ষমা করবেন শীর্ষেন্দু বাবু। ওনাকে যে খুন করেছে তার যেন চরমতম শাস্তি হয়, তাকে যেন কোনোভাবেই মাফ না করা হয়। আহা বৌদি, তুমি নিজেকে একটু সামলাও। তাছাড়া ব্যোমকেশ বাবু যখন আছেন, দারোগাবু আছেন, ওনারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। আমরা শুধু জানতে চাই অপরাধীটা আসলে কে, তারপর বাকি সমস্ত কিছুই আইনের হাতে রয়েছে। একটু পরে 2 জন কনস্টেবলের সঙ্গে বিনোদ এসে পড়ল সেখানে। তাকে দেখে এবারে সকলেই যেন নিজেদের বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো।
মিস্টার রায় তাদের আশ্বস্ত করে বসতে বলল। বিনোদকে একটু দূরে একটা চেয়ারে বসানো হলো। এরপরে ব্যোমকেশ বলতে শুরু করলো। এখানে প্রথমে একটা কথা বলা দরকার, একদম প্রথম থেকে বলা দরকার। এই বাড়িতে যে 4 জন বসে আছেন, এই 4 জন কিন্তু মিস্টার হালদারের শত্রু ছিলেন, মানে কোনো না কোনো সময় শত্রু হয়ে উঠেছিলেন। শীর্ষেন্দু বাবুর সঙ্গে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মাঝে মাঝে মিস্টার হালদারের ঝামেলা হতো, কিন্তু সেই সমস্ত ঝামেলাগুলো বাড়িতে হতো না, তাই সে ব্যাপারটা কেউ জানতে পারতো না। এ ব্যাপারে আমি মিস্টার হালদারের ওয়ার্কশপ যেখানে, সেখান থেকে জানতে পেরেছি। মিস্টার হালদারের সঙ্গে তার স্ত্রীর লাবণ্য হালদারের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, এমনকি ইদানিং সেটা আরো বেশি খারাপ হয়ে উঠছিল। তাই তার পক্ষেও মোটিভ ছিল এবং সুযোগও ছিল কাজটা করার জন্য। এসব কি বলছেন আপনি? আমি ওনাকে মারতে যাব কেন? আমি শুধু সম্ভাবনার কথা বলেছি মিসেস হালদার, আমায় শেষ করতে দিন। এবার যার উপর সকলেরই চোখ ছিল তিনি হলেন এই বিনোদ ঘোষাল। বিনোদ ঘোষালের সঙ্গে মিস্টার হালদারের সেদিন একটা বড়সড় ঝামেলা হয়। সেদিন বিনোদ ঘোষাল রাগের মাথায় তাকে শাসিয়েছিল খুন করবে বলে, কিন্তু বিনোদ ঘোষাল সেদিন রাতে এ বাড়িতে এসেছিলেন যেদিন রাতে মিস্টার হালদার মারা যান সেই দিন। এই কথায় ঘরের ভেতরেই সকলে যেন কেমন চঞ্চল হয়ে ওঠে। শীর্ষেন্দুবাবু বলে ওঠেন, তার মানে বিনোদ দাদাকে খুন করেছে? দাঁড়ান দাঁড়ান, আমি বলেছি বিনোদ ঘোষাল রাতের বেলায় এ বাড়িতে এসেছিল, কিন্তু আমি তো এটা একবারও বলিনি যে বিনোদ ঘোষাল কাজটা করেছে। এই বাড়িতে আসা আর খুন করার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। কিন্তু তাহলে কাজটা করেছে কে? আচ্ছা, আপনি ওই দিন রাতের বেলা হঠাৎ করে আপনার দাদার ঘরে গিয়েছিলেন কেন? কথাটা ব্যোমকেশ বলেছিল সোজা মাধবী হালদারের দিকে তাকিয়ে। এই কথা শুনে মাধবী হালদার কেমন যেন থতমত খেয়ে গেল। আমি মানে আমি তো মানে আমি আপনি তো ওই ঘরে গিয়েছিলেন। আপনি যখন গিয়েছিলেন তখন আপনি নিশ্চয়ই ওই ঘরে কাউকে দেখেছিলেন, তাই না? সত্যি করে বলুন তো। আমি না, মানে আমি তো ওই ঘরে যাইনি। আর আমি যখন গিয়েছিলাম তখন তো দাদা মারা গেছে। তখন যে আপনার দাদা মারা গেছে সে কথা আমি জানি, কিন্তু আপনি যখন ওই ঘরে গিয়েছিলেন তখন আপনি সিঁড়ি দিয়ে নামার আগে কাউকে তার ঘরে ঢুকতে দেখেছিলেন, সেটা কি মনে আছে? এই সময় আমার হঠাৎ করে মনে পড়ে গেল ব্যোমকেশ যখন কাজের লোক এবং রান্নার লোকের সঙ্গে কথা বলছিল, তখন রান্নার লোকেদের সঙ্গে সে আলাদা করে তার ঘরে গিয়েই কথা বলছিল। ব্যোমকেশ এবারে বলল, সেদিন রাতের বেলা মাধবীকে তার দাদার ঘর এবং বাড়ির পেছনের দিকে যেতে দেখেছিল একমাত্র এ বাড়ির রান্না করে সেই মহিলাটি, কিন্তু সে দেখেছিল মাধবীকে বাড়ির পেছনের দিকে যেতে। তার শরীর সামান্য সুস্থ হওয়ায় শেষ দিন রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়েছিল এক সময়, বোধহয় বাইরের হাওয়ার জন্য। যখন ব্যাপারটা দেখতে পায় তখন তার কিছু মনে হয়নি, কিন্তু পরে ব্যাপারটা সে আমায় জানিয়েছিল। বাড়ির অন্য কাউকে জানায়নি, তার কারণটা তোমরা সবাই বুঝতেই পারছো। কিন্তু যদি মাধবী কিংবা বিনোদ কেউ খুন না করে থাকে তাহলে তারাকে মারল কে? এইবার ব্যোমকেশ সোজা তাকালো মিসেস হালদারের দিকে, তারপর বলল, দড়িটা তো রমাকে দিয়ে জড়িয়েছিলেন, তাই না? রমাকে দিয়ে 2 দিন আগে লাইলনের দড়ি আনিয়েছিলেন অন্য কোনো একটা কাজের জন্য, কিন্তু রাতের বেলা যে ওটা ওই কাজে লেগে যাবে সেটা বুঝতে পারেননি। কথাটা শুনেই মিসেস হালদার কেমন যেন চমকে উঠল। তার চোখ সোজা চলে গেছে ব্যোমকেশের দিকে। ব্যাপারটা মুহূর্তের মধ্যে বুঝে ফেলেছে সে। কথাটা বুঝতে পেরেই চেয়ার ছেড়ে উঠে দ্রুত ঘরের দিকে যাওয়ার চেষ্টা করল মিসেস হালদার, কিন্তু ব্যোমকেশ এবং মিস্টার রায় দুজনেই তৈরি ছিল। একজন মহিলা কনস্টেবলকে নিয়ে আসা হলো। তিনি সঙ্গে সঙ্গে মিসেস হালদারকে ধরে ফেললেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বলল, সবকিছু ঠিকঠাকই করেছিলেন, কিন্তু এই রমার সঙ্গে কথা বলার সময় আমি আরো কয়েকটা ব্যাপার জানতে পেরেছিলাম, তার মধ্যে ওই দড়ির ব্যাপারটাও ছিল।
অথচ দড়িটা আমরা খুঁজে পাইনি। এর একটাই কারণ হতে পারে, দড়িটা কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল, যাতে ব্যাপারটা বোঝা না যায়। এরপরের সবটা আমি বলি, তারপর না হয় আপনারা সবাই মিলিয়ে দেবেন। পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই মিসেস হালদার। মিসেস হালদার এবার কান্নায় ভেঙে পড়লেন। ব্যোমকেশ বলতে লাগলো, সেদিন রাতে ঝগড়াটা চরম পর্যায়ে পৌঁছেছিল। শীর্ষেন্দুবাবু, মিস্টার হালদার এবং মিসেস হালদারের মধ্যে ঝগড়া চরম পর্যায়ে ওঠে ব্যবসার কারণে। শীর্ষেন্দুবাবুকে প্রথমে সন্দেহ হলেও পরে বুঝতে পেরেছিলাম এমন কাজ তিনি করবেন না। এর আগে অনেক কিছু হলেও এর আগে কিন্তু মিস্টার হালদার মিসেস হালদারের গায়ে হাত তোলেননি। সেদিন বোধহয় তার আত্মসম্মানে একটু প্রবল আঘাত লেগেছিল। তাছাড়া সেদিন মাধবীর সাথে তারপরে কথা হয়। মাধবী তাকে জানিয়েছিল তার স্বামীর মৃত্যুর জন্য আসলে পরোক্ষভাবে হলেও মিস্টার হালদারই দায়ী ছিলেন। তার স্বামীর অ্যাক্সিডেন্টটা হয়েছিল মিস্টার হালদারের অতিরিক্ত মদ্যপানের কারণে। সেই অ্যাক্সিডেন্টে মিস্টার হালদার বেঁচে গেলেও তার স্বামী বাঁচতে পারেনি। বোধহয় সমস্ত কিছু একসঙ্গে হওয়ায় সেই প্রবল আবেগটা মিসেস হালদার মস্তিষ্কে সরিয়ে তাকে এমন একটা কাজ করতে বাধ্য করে। সেদিন রাতের বেলা এ ঘরে বোধহয় কোনো কথা বলার জন্যই মিসেস হালদার এসেছিলেন। কথায় কথা বাড়ে এবং তারপর মদ্যপ অবস্থায় পাওয়া মিস্টার হালদারকে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করেন। একটা সন্দেহ আমার হয়েছিল, কারণ হাতের বাঁধা দড়ি ওখানে রয়েছে, রুমাল রয়েছে, পেন রয়েছে, অথচ অপরাধী ফাঁসের দড়ি নিয়ে চলে গেল। দড়িতে তো অপরাধীর হাতের ছাপ থাকবেই। তাছাড়া গলার ফাঁসটা এমনভাবে দেওয়া হয়েছে যে জানলার গড়াদের মধ্য থেকে ওইভাবে লাইলনের দড়ি দিয়ে ফাঁস দিতে গেলে গড়াদের আলকাতরা মাখা লোহার বেড়িগুলোতে অল্প হলেও তার দাগ থাকবেই। সেটা নেই, অর্থাৎ খুন হয়েছে ঘরের ভেতর। কিন্তু আমার মনে হয় তারপর ভয় পেয়ে মৃতদেহটাকে জানালার কাছে বসিয়ে দিয়ে এসেছিলেন তিনি, যাতে মনে হয় বাইরে থেকে কেউ কাজটা করেছে। আর হাতের দড়ি? এরপরে মাধবী যখন ওই ঘরে যায় তখন সে ব্যাপারটা দেখতে পায়, কিন্তু মাধবী হয়তো এটা বুঝতে পেরেছিল যে সেই ভদ্রমহিলা সেই সময় উঠে পড়েছেন এবং তিনি ব্যাপারটা বুঝলে সমস্যা হতে পারে। মাধবী তারপর এই বাড়ির পেছনে চলে যায়, কারণ সেদিনই বিনোদ ঘোষালের এখানে আসার কথা। সমস্ত কথা শুনে বিনোদ মাধবীকে চলে যেতে বলে এ ব্যাপারটা সামলে নেবে এবং তারপর বিনোদ কি করেছিল সেটা বিনোদের মুখেই আমরা শুনি। বিনোদ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, তদন্ত যদি হয়, পুলিশ যদি আসে, তাহলে যদি কোনোভাবে মাধবী ধরা পড়েছে, তাই আমি ঠিক করলাম সমস্ত দায় আমার কাঁধে নেব। এমনিতেই সবার সামনে আমি দাদাকে এমনভাবে হুমকি দিয়েছি, পুলিশ আমাকে সন্দেহ করবে অনায়াসে। বন্ধুর বাড়ি থেকে ক্লোরোফর্ম জোগাড় করে আবার এনে ক্লোরোফর্ম মেশানো রুমাল এবং পেন সেখানেই ফেলে দিলাম। অথচ দাদার মৃতদেহটা নিয়ে গিয়ে মাধবী জানলার কাছে রেখেছিল এবং আমদড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম তার হাতটা। মিস্টার রায় তদন্ত করল। বিনোদের বন্ধুর কাছ থেকে প্রথমে এই ব্যাপারে কথা জানা গেল। পরে সে স্বীকার করেছিল বিনোদ দুবার পরপর বাইরে বেরিয়েছিল, আর যে দড়ি দিয়ে মিস্টার হালদারের হাত বাঁধা ছিল সেই দড়ি ছিল একটা গামছা। গামছা যে এই বাড়ির কারোর সেটা বুঝতে খুব একটা অসুবিধা পরবর্তীতে কারোরই হয়নি। ব্যোমকেশবাবু, আপনি প্রকৃতই সত্যান্বেষী। আপনি আমার দাদার খুনের সত্য উদ্ঘাটন করেছেন। তাতে আমার যেমন ভালো লাগছে, তেমন বৌদি যে এমন একটা কাজ করবে সেটা আমি আগেই বুঝতে পেরেও ছিলাম। কিন্তু বৌদিকে বাঁচাবার কি কোনো রাস্তাই নেই ব্যোমকেশবাবু? এ বিষয়ে আমার হাত বাঁধা। আমার কাজ সত্য অনুসন্ধান করা। শীর্ষেন্দুবাবু, বাকি সমস্ত কিছু মিস্টার রায় আর আদালত বুঝবে। চলে এসো অজিত, আমাদের ফিরতে হবে।